হ্যালো ভাইয়া, আপনি কি আমাকে কল দিয়েছিলেন মাত্র? না, 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 ওটা ভুলে চলে গেছিলাম। হ্যাঁ? ভাইয়া শুরু করতে পারেন ভাইয়া, আমরা সবাই আছি ভাইয়া, শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ১ম এ সবার কাছে একটু সরি। কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে। আসলে বের হইতে লেট হয়ে গেছিল। আম বাট আজকের ডিসকাশনটা আসলে খুবই শর্ট ডিসকাশন, ইন্ট্রোডাকশন মাত্র। তো আমার ইচ্ছাটা আসলে অনেকদিন ধরেই ছিল যে হচ্ছে তোমাদের যারা হচ্ছে জুনিয়ররা আছো, তাদের সাথে হচ্ছে একটু বসার। যখন আমরা ক্লাবের মধ্যে ছিলাম, তখনও হচ্ছে বিভিন্ন সার্কামস্ট্যান্সেস এ হচ্ছে আসলে বসা হয়নি। দেখা গেছে যে হচ্ছে ক্লাব ছিল, মানে রুম ছিল না, বা অন্যান্য যেকোনো অনেক কারণে হচ্ছে বসা হয়নি। তো এই ডিসিশনটা আমার মনে হয় খুবই ভালো যে হচ্ছে আমরা সবাই আসলে যারা হচ্ছে ডিবেটিং ক্লাবের সাথে আছি, তো এদের মধ্যে আমাদের বেসিক কনসেপ্টটাই থাকে ডিবেট ও কুইজ। তো আমাদের অনেকদিন পর কেন যেন মনে হচ্ছে যে হচ্ছে অনেক ভালো ভালো কিছু ডিবেটার আসছে, কুইজ আমাদের অনেকদিন পর অনেক ভালো ভালো কুইজার আছে। তো ডিবেটের একটা আমার কাছে মনে হয় ক্রাইসিস ছিল। বাট রিসেন্ট কিছু ডিবেটার তোমাদের বিভিন্ন ব্যাচ থেকে আসছে, স্পেশালি 77, 76 এও বেশ কয়েকজন ডিবেটার আছে, 74 এর ওরাও বেশ কয়েকটা টুর্নামেন্টে হচ্ছে ডিবেট করছে, 73 এরও বেশ কয়েকজন হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে ডিবেট করছে, 72 এর কয়েকজনের সাথে আমি নিজে ডিবেট করছি। বাট ফ্লোটা সবসময় হচ্ছে একই জায়গায় ছিল না। But এখন কেন যেন মনে হচ্ছে যে একটা ভালো একটা পরিমাণে হচ্ছে ডিবেটার আসলে ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত হয়েছে। দ্যাটস ওয়াই আসলে এদেরকে নিয়ে আসলে ড্রিম দেখা যায়। তো আসলে তোমরা অনেকেই এখানে যারা আছো তারা এক্স ডিবেটার, আর হয়তো কেউ কেউ আছো যে হচ্ছে নতুন ডিবেট করতে চাচ্ছ। তো আমার কাছে মনে হয় যে আসলে ডিবেটের ফরম্যাট গুলো নিয়ে তোমরা অনেক আগে থেকেই ইউজ টু। আসলে ওই টপিকটাতে না গিয়ে আমি জাস্ট হচ্ছে কিছু ফর্মাল কথাবার্তা বলি, আমরা ফরম্যাট নিয়ে কিছু আলোচনা করব। যারা হচ্ছে একদম নতুন আছো, বা যারা হচ্ছে এর আগে হয়তো বা বেশ কয়েকটা ফরম্যাটে ডিবেট করছো, হয়তো সংসদীয় ডিবেটে তুমি কখনো ডিবেট করো না, হতে পারে এমন তুমি কখনো বারবারিতে ডিবেট করো, হতে পারে যে তুমি কখনো টিভি ডিবেটে আলোচনা করো না। তো আমি জাস্ট হচ্ছে সার্বিকভাবে এই প্রতিটা টপিক নিয়ে জাস্ট হচ্ছে আমি কয়েকটা মিনিট একটু হচ্ছে কথা বলবো আর কি। তো প্রথম কথা হচ্ছে যারা নতুন ডিবেটার আছে তাদের জন্য, যারা হচ্ছে একটু পুরনো ডিবেটার আছো তাদের জন্য, মেডিকেলের ফরম্যাটে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেটা মানে প্রবলেম থাকে যে আসলে আমাদের টিম কম্বিনেশনটা আসলে খুব বেশি ভালো না। যেমন আমি যখন ঢাকা কলেজে ছিলাম, আহ, আমার টিম মেম্বার ছিল হচ্ছে, তোমরা হয়তো যারা পুরনো ডিবেটার আছো তাদের মধ্যে অনেকেই হয়তো চিনবা, সাদরুপ ফরিদ, ও হয়তো চেনার কথা, নাহিয়ান বিন খালেদ, আহ, বা সৈয়দ হাসান জন, ওরা ছিল আমার টিম মেম্বার। আবার স্কুল লেভেলে যখন ডিবেট করতাম তখন ডিবেট করছি হচ্ছে নাহিয়ানের সাথে করছি, জনের সাথে করছি, আদিব রহমান থারের সাথে করছি, আহ সোহান মোহাম্মদ, সোহান ভাই ওনার সাথে করছি, তানজিদ মাহমুদ তনয় ওনার সাথে করছি। তো স্কুল লেভেল কলেজ লেভেল গুলোতে হচ্ছে আমরা আসলে খুবই মানে অসাধারণ কিছু ডিবেটারের সাথে হচ্ছে টিম করার সুযোগ পাইছি, মানে আমি পার্সোনালি আমি পাইছি। আবার যখন হচ্ছে ভার্সিটিতে উঠলাম, মানে মেডিকেলে উঠলাম আর কি, আমাদের ভার্সিটি না আর কি, কলেজ। তো মেডিকেলে ওঠার পর দেখলাম যে হচ্ছে ডিবেট তো করতেই হবে, কারণ যারা স্কুল বা কলেজে ডিবেট করে তাদের আসলে ডিবেটটা মানে একদম পোকার মতো হয়ে যায়, যে না করলে খারাপ লাগে। করতে হবে, একটা ইন্টেনশন থাকে যে করবো, ডিবেট করতে হবে। আস্তে আস্তে কেমন জানি চলে যায়, বাট হচ্ছে থাকে আর কি যে ডিবেট করতে হবে ইনিশিয়াল। তো তখন দেখলাম যে হচ্ছে এখানে কে আছে। তো আগে থেকে জানতাম যে রনক ভাই হচ্ছে ডিবেট করে। ওনার সাথে আমি বেশ কয়েকটা ফেস্টে হচ্ছে ওনার এগেইনস্টে ডিবেট করছি, স্কুল লেভেলে থাকতে, কলেজ লেভেলে থাকতে। তো এখানে এসে দেখলাম যে হচ্ছে ফজলে ভাই ডিবেট করে, রনক ভাইদের ব্যাচে জাহিদ ভাই ডিবেট করতো, জাহিদ ভাই আবার এনবিসি সম্ভবত ব্লুতেও ডিবেট করে আসে, বা এনবিসি তে ডিবেট করে আসছে যে কোনো একটা টিমে। তো এখানে এসে দেখলাম যে বাহ, এমন কিছু মানুষজন পেয়ে গেছে যারা আসলে এক্স ডিবেটর।
তো তখন উনাদেরকে নিয়ে হচ্ছে একটা টিম হলো, ফার্স্ট ডিবেট করতে গেলাম ফজলে ভাইয়ের সাথে, রনক ভাইয়ের সাথে আমি আর জাহাঙ্গীরনগরে হচ্ছে ডিবেট করতে চলে গেলাম। এবং এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল না, ফাইনালের আগ পর্যন্ত খুবই চমৎকার এক্সপিরিয়েন্স ছিল, ফাইনালে গিয়ে হারলাম রানার ছিল। তো এটা ছিল আমার ফার্স্ট ভার্সিটি মানে কলেজ লেভেলের ডিবেট। তো এই ডিবেটটা আমি করছি হচ্ছে আমি যখন মেডিকেলে ভর্তি হইও নাই, মানে ভর্তি হয়েছি ক্লাস শুরু করি নাই তখন। তার মানে আমি ফর্মালি যখন হচ্ছে ডিএমসিডিসির মানে ফর্মালি যখন ডিএমসি স্টুডেন্ট না, তখন আমি এই ডিবেটটা করছি। এরপরে আমি গত 5 বছরে ম্যাক্সিমাম 10টা ফেস করছি। তো এই হচ্ছে আমার মেডিকেল লেভেলের ক্যারিয়ার। ওকে, সো যেখানে আমি স্কুল কলেজ লেভেলে হচ্ছে প্রায় 40 থেকে 45টা, তারও বেশি ডিবেট করছি টুর্নামেন্টে, সেখানে 10টা ডিবেট করছি। এর মেইন কারণটা হচ্ছে এটা যে আসলে টিমগুলো ওইভাবে হচ্ছে ফর্ম হয়নি, কারণ ভাইয়াদেরও পরীক্ষা হয়ে গেছে। ভাইয়াদের সাথে আমার এজ ডিফারেন্স ছিল হচ্ছে 2 বছর। তো দেখা গেছে ভাইয়া পাশ করে যাওয়ার পর আমার কাছে আর কোনো টিম ছিল না, 72 সাথে ডিবেট করতে হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে টিম কম্বিনেশনে আমার কাছে মনে হয়। সো এটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের যারা হচ্ছে ব্যাচ ওয়াইজ যারা আছো তারা মোটামুটি হচ্ছে একটা ফর্ম পাইছো যে তোমাদের ব্যাচমেটদের সাথে একটা টিম করে হচ্ছে তোমরা ডিবেট করতে পারতেছো। তো আমার কাছে মনে হয় যে হচ্ছে এই জিনিসটা প্রথমত হচ্ছে মেনটেন করবে, কারণ তুমি কখনোই হচ্ছে একটা ডিবেটে ভালো করবে না যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে একটা অসাধারণ টিম হয়। আহ, এরকম অনেক ডিবেটার আমার জানা আছে যারা অনেক ভালো ডিবেটার, অসাধারণ লেভেলের ডিবেটার, বাট টিমের জন্য হচ্ছে তারা মানে টুর্নামেন্ট গুলোতে জিততো না, হেরে আসতো, চলে আসতো। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তুমি তোমার ব্যাচমেটই চিন্তা করো বা তোমার একটু সিনিয়রই চিন্তা করো, যাকেই চিন্তা করো, তুমি মেডিকেলের প্রথম থেকেই একটা টিম চিন্তা করো যে এই টিমটাকে নিয়েই আমি আগামী 3-4 বছর যতদিন ডিবেট করি আমি এই টিমটাকে নিয়ে ডিবেট করবো। এটা হচ্ছে নাম্বার ওয়ান। মানে আমার কাছে মনে হয় আর কি যে এই জিনিসটা তোমরা যারা এখনো করো নাই, যারা নতুন ডিবেটার বা হচ্ছে যারা পুরাতন ডিবেটার, তোমরা আসলে ওই জায়গাটাতে একটু ফোকাস করো যে তোমার জন্য বেস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। তুমি পরে গিয়ে বুঝতে পারবে যে এটা আসলে কেন এতটা বেশি ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে যেটা যারা হচ্ছে একদম নতুন ডিবেটার, তোমাকে খুব দ্রুতই হচ্ছে কিছু ফর্মেটের সাথে হচ্ছে আম, জেনে নিতে হবে, যেটা আমরা খুব কমনলি করি সেটা হচ্ছে পার্লামেন্টারি ডিবেট বা সংসদীয় বিতর্ক আমরা যেটাকে বলি। যেখান ফরম্যাটটা আমরা যেটা টিভিতে ডিবেট দেখছি বা হচ্ছে সনাতনী ফরম্যাটে, তোমাদের অনেকেই হয়তো স্কুল লেভেলে সনাতনী ফরম্যাটে ডিবেট করার এক্সপিরিয়েন্স আছে, বা অনেকে হয়তো টিভি ডিবেটও করছো তোমাদের স্কুল বা কলেজ লেভেলের হয়ে। তো ওই ফরম্যাটের চেয়ে পার্লামেন্টারিটা একটু ডিফারেন্ট, এবং পার্লামেন্টারি গুলো মনে হয় তোমরা ইতিমধ্যে দেখছো বিভিন্ন ফেস্টে, যেহেতু এখন অনলাইন প্রচুর ফেস্ট হচ্ছে, তোমরা অনেক ডিবেট করার সুযোগ পাচ্ছ, প্লাস তোমরা ইন্টার ব্যাচও করছো, ওখানে আমরা হয়তো এই টাইপের কিছু ডিবেট তোমরা দেখছো। সো ফরম্যাট খুব সিম্পল, কাজও আমার কাছে মনে হয় না যে খুব বেশি। পার্থক্য যদি আমি আসলেও বলি তাহলে হচ্ছে ওই কোয়েশ্চেনিং এ পিওআই, পিও, আর হচ্ছে পিওপি। ওকে, পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ প্রিভিলেজ, পয়েন্ট অফ অর্ডার, ওই ওই পয়েন্ট গুলাতে। যদিও ডিবেট এখন অনেক আগায় গেছে ভাই, আগেকার ডিবেট গুলো হয়তো পয়েন্ট এই 3টা পয়েন্টের উপর বেসিস করে পার্লামেন্টারি, এখন আসলে অনেক মানে স্প্রেড করছে। এখন টপিকস গুলো যেরকম হচ্ছে একটু মডিফাই হয়ে গেছে, সেম ভাবে হচ্ছে তোমার মানে থিঙ্কিংটা অনেক ডিফারেন্ট হয়েছে। এখন আসলে বিতর্কগুলোতে ওই পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ এই দুইটার ইম্পর্টেন্স আসলে খুব কম। আমরা যখন জাজমেন্ট করতে যাই তখন আমরাও আসলে এই টপিক গুলোতে এত বেশি চিন্তা করি না, যত বেশি চিন্তা করি হচ্ছে তোমার ডিবেটের যে স্ট্রাকচারটা নিয়ে। এবং ইয়েস, অবভিয়াসলি পয়েন্ট অফ ইনফরমেশন খুবই ভাইটাল। আমার কাছে মনে হয় যে একটা ডিবেট তুমি পয়েন্ট অফ ইনফরমেশন দিয়ে জিততে পারো, ঠিক আছে, বা একটা ভুল পয়েন্ট অফ ইনফরমেশন দিয়ে তুমি তোমার ডিবেট হারতে পারো। এই জায়গাটাতে হচ্ছে তোমার সংসদীয় বিতর্কটা বাকি ডিবেট গুলো হচ্ছে একটু ডিফারেন্ট। বারোয়ারি তোমাদের অনেকেই হয়তো করছো যে পার্সোনাল ডিবেট। এখন আমি ডিবেট ওয়াইজ জিনিসগুলো হচ্ছে একটু তোমার সামনে জাস্ট একটু আলোচনা, হ্যাঁ। সনাতনী ফরম্যাট আমার মনে হয় হচ্ছে তোমরা অনেকেই জানো যে ফরম্যাটটা অ্যাকচুয়ালি কি। ফরম্যাটটাতে মধ্যে একটা পক্ষ দল থাকে, একটা বিপক্ষ দল থাকে, একটা সাবজেক্ট দেওয়া থাকে। ফর এক্সাম্পল তোমাকে বলা হতো যে হচ্ছে বাংলাদেশের দারিদ্রতার জন্য যে প্রধান অন্তরায় হচ্ছে মানহীন শিক্ষা ব্যবস্থা, ধরো এরকম একটা subject আছে।
এখন তুমি হয়তো এটা নিয়ে ডিবেট করলা বা হচ্ছে মনে করলা বা এখনকার টপিক গুলাতে হচ্ছে একটু ডিফারেন্ট। হয়তো তোমাকে বলা থাকলো যে এই সংসদ মনে করে যে হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য, সরি, বাংলাদেশের দারিদ্রতার জন্য মানহীন শিক্ষা ব্যবস্থায় দায়ী, এই টাইপের হচ্ছে একটা টপিক থাকে। তো তখন তুমি হয়তো ওই টপিকটা নিয়ে হচ্ছে চিন্তা করলা, তোমার পক্ষে একটা টপিক থাকলো, তুমি তখন বললা যে হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের ধাপে ধাপে ভাগ করা নাই, কারিগরি শিক্ষা ব্যবস্থা বা হচ্ছে প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো আসলে মেলবন্ধন নেই। তো আসলে দক্ষ যে জনগোষ্ঠী যেটা আপনার চায়না বা হচ্ছে অন্যান্য দেশ করে তুলছে, আমরা তো আসলে ওই জায়গাগুলোতে হচ্ছে ইনভলভ দিই না। আমরা জাস্ট হচ্ছে পুঁথিগত শিক্ষা ব্যবস্থায় হচ্ছে ইম্পর্টেন্স দিচ্ছি। আমি চিন্তা করছি পুঁথিগত শিক্ষা মাধ্যমে হয়তো উন্নয়ন করা যাবে। আসলে বেসিক্যালি কারিগরি শিক্ষা ছাড়া সম্ভব না। তো এইভাবে হয়তো পক্ষদল বলে, আবার বিপক্ষ দল হচ্ছে এটা কাউন্টার লজিক হিসেবে হয়তো দাঁড় করায়, হয়তো প্রশাসন দাঁড়, কেউ হচ্ছে নেতৃত্ব দাঁড় করায়, কেউ আবার হচ্ছে তোমার অবকাঠামো কথা বলে, বিভিন্ন কথা বলে। মানে এটা পক্ষ বিপক্ষের মধ্যে প্রথম পক্ষে, দ্বিতীয় পক্ষে, তৃতীয় পক্ষে। আমি যদি আলাদা করে কাজ বলি, ফার্স্ট স্পিকারের কাজ খুব সিম্পল, সংজ্ঞায়ন করা এবং হচ্ছে তার এক্সপ্লেনেশনটা দেওয়া, কেন সে টপিকের এগেইনস্টে বা হচ্ছে ফরে বলতেছে সেটা বলা। সেকেন্ড স্পিকারের কাজ সবচেয়ে ভাইটাল, সে আসলে এলাবোরেট করে প্রতিটা টপিক কেন সে হচ্ছে পক্ষে আছে বিপক্ষে আছে সেটা করে। এখন আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো, আমার এতদিনের ডিবেট এক্সপিরিয়েন্স, ছোট্ট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে জাজরা খুবই হচ্ছে আহ পছন্দ করে। মানে এটা যে আমি যখন হচ্ছে বিতর্কগুলা মেডিকেল গ্রাউন্ডে করতে গেছি, ধরো হচ্ছে যে আমরা আগে ন্যাশনাল করতাম বিভিন্ন মেডিকেল কলেজগুলোর মধ্যে এনডিএমবিটি একটা প্রোগ্রাম না হয়। তো এনডিএমবিটি প্রোগ্রাম গুলোতে গিয়ে দেখতাম যে হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এটা রাউন্ডে হচ্ছে দেখা যেত যে সনাতনিত হইতো। এবং আমরা যারা মেডিকেলে আছি, মেডিকেলের জন্য কিন্তু হচ্ছে মেডিকেলের টুর্নামেন্ট গুলো জেতাটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ হচ্ছে তুমি বুয়েটে গেলা, সেখানে গিয়ে তুমি সেমিতে গিয়ে হেরে আসলা, এটা তোমার কাছে অ্যাচিভমেন্ট, তুমি সেমিতে গেছো। কিন্তু তুমি যদি হচ্ছে যে কোনো একটা মেডিকেল টুর্নামেন্টে গিয়ে চ্যাম্পিয়ন না হতে পারো, রানার আপ হও, সেটা তোমার ডিসক্রেডিট। কারণ তুমি ডিএমসিয়ান বা তুমি অন্য যে কোনো মেডিকেল কলেজে হও, সেটা তোমার জন্য ডিসক্রেডিট, কারণ এটা তোমার গ্রাউন্ড। এই গ্রাউন্ডে তুমি যদি হেরে আসো, দ্যাট মিনস তুমি অন্য জায়গায় গিয়ে আসলে হচ্ছে মানে আহ সেটা আসলে তোমার জন্য মানে খারাপ লাগার একটা বিষয় যে আমি আমার গ্রাউন্ডে জিততে পারবো না। তো আমার কাছে সবসময় মনে হতো যে মেডিকেল গ্রাউন্ডে আমি সবসময় চাইছি জিততে, যে কোনো ফেস্টে হোক আমার জায়গায়, এখানে আমি জিততেই হবে এরকম একটা টেন্ডেন্সি থাকতো। তো ওইখানে গিয়ে ডিবেট করতে গিয়ে দেখলাম কি সেকেন্ড স্পিকারের কাজ, যদিও স্পিকার অলওয়েজ বেস্ট স্পিকার হয়, সেকেন্ড স্পিকার যদি ডিবেট না ধরে দিয়ে যায় তাহলে ওই টিম হারে। সেকেন্ড স্পিকার আমি অধিকাংশ ডিবেটেই দেখছি যে যত অসাধারণ ডিবেটার আমি দেখছি, তারা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে অপোনেন্টের লজিক ভাঙা দিয়ে শুরু করে। ঠিক আছে, এটা অলওয়েজ আমি দেখছি যে যে সকল ডিবেটার বা যে সকল টিম এই কাজটা করছে তারা জিতছে, কোনো না কোনো ভাবে জিতছে। সো আমার কাছে মনে হচ্ছে তোমরা এটা একটু হচ্ছে অ্যাপ্লাই করতে পারো আর কি, তোমরা যদি চাও। যে তোমার সেকেন্ড স্পিকারের মেইন কাজ হচ্ছে, তুমি ধরো অপোনেন্ট যে কথাটা বললো, তোমার প্রথম কাজই হচ্ছে ওই লজিকটাকে আগে ভাঙা। তোমার ডিবেট করো, তুমি ওই লজিকটা ভাঙার জন্য 1 থেকে 1.5 মিনিট তুমি নিতে পারো। দেন তুমি তোমার টপিকে যাও, এক্সপ্লেনেশনে যাও, কারণ সেকেন্ড স্পিকারের কাজই হচ্ছে এক্সপ্লেইন করা, তথ্য উপাত্ত দেওয়া এবং সেটার মাধ্যমে তার টপিকটাকে স্ট্যাবলিশ করা। বাট তুমি এই কাজটার আগে তুমি অবশ্যই এবং অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে তুমি ফরে থাকলে এগেইনস্টের যে মেইন টপিকটা আছে সেটাকে ব্রেক করবা। তুমি যদি এগেইনস্টে থাকো, ফরের যে মেইন টপিকটা আছে সেটা ব্রেক করবা। তুমি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহলে তোমার জন্য এটা সবচেয়ে বড় হচ্ছে অ্যাডভান্টেজ হবে। আচ্ছা, থার্ড স্পিকারের কাজ খুব সিম্পল ভাই। থার্ড স্পিকারে অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা অনেকেই জানো যে হচ্ছে যুক্তি খণ্ডন থাকে। তবে আমি বলবো যে হচ্ছে থার্ড স্পিকিং এর ক্ষেত্রে তোমরা সবসময় অমুক এটা বলে গেছে, তমুক এটা বলে গেছে, সে এটা বলে গেছে, পুরো 5 মিনিট তুমি যদি হচ্ছে অমুক তমুক তাদের কথা নিয়েই বলতে বলতে তোমার অধিকাংশ টাইম চলে যায়, তাহলে আমার মনে হয় যে খুব বিপদ। কারণ হচ্ছে থার্ড স্পিকারের মার্কিংটা তুমি যদি দেখো, তুমি দেখবে থার্ড স্পিকারের মার্কিং এর অনেক জায়গা আছে। প্রথম কথা হচ্ছে যে তাকে একটা যুক্তি খণ্ডন করতে হয়, সেটার জন্য মার্ক আছে, যদি তুমি 5 মিনিট ধরে করছো।
তারপরে তাকে হচ্ছে তোমার নিজ যে টপিকটা আছে সেটাকে স্ট্যাবলিশ করতে হয়, সেটার জন্য একটা মার্ক আছে। তুমি তো সে কাজটা করো না। তাকে সারমর্ম প্রদান করতে হয়, তার টপিক এবং অপোনেন্টের টপিকের একটা সারমর্ম দিয়ে তোমারটা কেন বেস্ট সেটা হচ্ছে এক্সপ্লেইন করতে হয়, সেটাও তুমি করো না। তাহলে তোমার যদি হচ্ছে যুক্তি খণ্ডন 40 থাকে, বাকি দুইটাতে যদি 30-30 করে 60 থাকে, তাহলে তুমি দেখবা তুমি 40 খুব ভালো করছো, বাকিগুলাতে ভালো করো না, তাহলে আলটিমেটলি তোমার মার্কটা কমে আসবে। যতজন জাজের সাথে হচ্ছে আমি কথা বলছি বা আমরা মানে হচ্ছে আমাদের কথা হয় পরে, যারা হচ্ছে সনাতনী ফর্মেট, ওই পার্লামেন্টারি ফর্মেট ডিফারেন্ট। সবাই হেড টু হেড জাজমেন্টে যায়, অথবা ডিবেট যদি হচ্ছে সরি যদি হচ্ছে তোমার ডিবেট খুবই ক্লোজ হয় তখন হেড টু হেড জাজমেন্টে যায়। এবং হেড টু হেড জাজমেন্ট গুলার ব্যাপারে এই পয়েন্ট গুলা মানে তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে, এবং ওই টপিক গুলা দেখে তারা কোন টিম জিতবে কোন টিম হারবে হচ্ছে চিন্তা করে। আর আরেকটা হয় যেটা হচ্ছে তোমার জাজমেন্টটা হয় হচ্ছে আহ, কে কিভাবে হচ্ছে তার টিমের স্ট্র্যাটেজিটাকে স্ট্যাবলিশ করলো, মানে ইন্ডিভিজুয়াল না, তখন আসলে টিম স্ট্র্যাটেজি কারটা ভালো ছিল কারটা খারাপ ছিল, এই বেসিস করে হচ্ছে একটা ওভারঅল নাম্বার দিয়ে হচ্ছে যাকে জেতানো হয় তাকে জেতানো হয়, আর যে হারায় তাকে হচ্ছে হারানো হয়। তো জাজমেন্টের আসলে দুইটা ধারা আছে। যদি খুবই ক্লোজ ডিবেট হয় তখন পার্সন টু পার্সন, তো পার্সন টু পার্সন যদি হচ্ছে হয়ে যায় তখন আসলে আমরা এই টপিক গুলো চিন্তা করি। আচ্ছা, তো আমাদের ডিবেট খুব সহজ, এটা তোমরা এমনি করে আসো। বিটিভি ডিবেট। আচ্ছা, বিটিভি ডিবেটের ক্ষেত্রে যারা করছো, বিটিভি ডিবেট সম্পর্কে আইডিয়া আছে, ওখানে হচ্ছে তোমরা দেখছো যে হচ্ছে আসলে ডিবেটটা প্রেজেন্টেশনের উপরে আসলে বেশিখানি ডিপেন্ড করে। এখানে আসলে তুমি লজিক্যাল অবভিয়াসলি ইম্পর্টেন্স আছে, কিন্তু তোমার প্রেজেন্টেশন যদি ভালো না হয়, যত লজিক্যালি কথা বলো না কেন, তোমার কাছে আসলে সেটা মানে তাদের কাছে সেটা একসেপ্টেড হয় না। তোমার যদি উচ্চারণে ভুল থাকে, তোমার বাচন যদি ভালো না হয়, আসলে বিটিভি ডিবেট গুলোতে জিতাটা বা বিটিভি ডিবেটে ভালো নাম্বার ক্যারি করাটা একটু কঠিন ব্যাপার। তো যতবার বিটিভিতে ভাই ডিবেট করতে গেছি আমি দেখছি যে হচ্ছে প্রেজেন্টেশন যেগুলাতে হচ্ছে খুব ভালো ছিল, ডিএমসির ডিসি বা অন্যান্য মেডিকেল কলেজগুলোতে এই জিনিসটা খুব ভালো যে আমাদের প্রেজেন্টেশন সবসময় ভালো হয়। পার্সোনালি হচ্ছে আমি যতগুলো ডিবেট করছি ভাইয়াদের সাথে বা হচ্ছে জুনিয়রদের সাথেও করছিলাম, উম, শীতলদের সাথে একটা ডিবেট করা হয়েছিল, শীতল সাদি। তো আমি দেখছি যে হচ্ছে আমাদের যে অপোনেন্ট টিম যারা আছে তাদের প্রেজেন্টেশনের চেয়ে আমাদের প্রেজেন্টেশন অনেক ভালো ছিল, ঠিক আছে? কিন্তু লজিক যদি আমি চিন্তা করি বা সাবজেক্টের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের চেয়ে ওদের স্ট্র্যাটেজির জায়গাটা ভালো ছিল, যদিও ওরা প্রেজেন্ট করতে পারে নাই। ওদের লজিক যেগুলো ওরা বলতেছিল ভ্যালিড লজিক ছিল, যদিও ওগুলো আমরা করছি, কিন্তু ওরা ওদের প্রেজেন্টেশনটা এমন ছিল যে প্রতিটা লজিক আসলে ওরা বলতেছিল বা শেষ করতেছিল না। ঠিক আছে, মানে যেমন হচ্ছে একটা লজিকে হচ্ছে ওরা কথা বলতেছে যে আমাদের কারিগরি শিক্ষার প্রয়োজন আছে, আমরা কারিগরি শিক্ষা চাই। কিন্তু তুমি প্রয়োজন আছে, তুমি কিভাবে কাজ করবা বা হচ্ছে কাজটা করলে কিভাবে হচ্ছে হেল্প হবে এবং সেটার এক্সাম্পল গুলা কি, সেগুলো ওরা দেয় না। আমরা আবার আমাদের যে টপিকটা ছিল সেখানে আমরা যে লজিকটা দিছিলাম যে অবকাঠামোগত উন্নয়ন, তখন আমরা বলছিলাম যে দেখেন অবকাঠামোগত উন্নয়নটা হচ্ছে এইভাবে এইভাবে কাজ করবে, উন্নয়ন হলে কারিগরি শিক্ষাটাও এইভাবে আসবে, এটার এক্সাম্পল হচ্ছে এই জায়গাগুলো, এবং এগুলা আসলে ফিজিবল। কারণ এই জায়গাগুলোতে হচ্ছে আমার বিভিন্ন ধরনের প্রণোদনা আসতেছে, অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে, নতুন নতুন পথ তৈরি করা হচ্ছে, নতুন নতুন অধিদপ্তরের কথা আসতেছে। এগুলো যদি হয়ে যায় তাহলে অবকাঠামো আস্তে আস্তে উন্নয়ন হবে, এবং ওগুলো আমরা দেখতেছি যে হচ্ছে। তো আমরা ডিবেটটা করছিলাম হচ্ছে এই জায়গাতে যে আমাদের টপ মানে কথা বলার একটা ফিজিবিলিটি আছে, আমাদের টপিকটা যেটা আমরা মেইন কারণ হিসেবে ধার করা সেটা ওরা যেটা মেইন কারণ হিসেবে কাজ করাচ্ছে সেটার উপর ডমিনেট করতেছে। সো আমরা একটা স্ট্রাকচার হয়ে গেছি, কিন্তু চিন্তা করলে কিন্তু ওদের কথাটাই সত্য, কিন্তু ওরা জিনিসটাকে স্ট্যাবলিশ করে নাই, আমরা জিনিসটাকে আমাদের মতো করে স্ট্যাবলিশ করছি। তো ব্যাপারটা হচ্ছে বিটিভির ডিবেটটা আসলে এটাই, বিটিভির ডিবেটটাকে তোমার প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হতে হবে।
তুমি যদি সুন্দর প্রেজেন্টার হয়ে থাকো তাহলে আসলে বিটিভি ডিবেটে তুমি একটা অ্যাডভান্টেজ অবভিয়াসলি পাবে। আর বিটিভি ডিবেটে আমার কাছে যেটা মনে হয়েছে যে লজিক্যালি যেটা তোমার কাছে মনে হবে যে ভ্যালিড, তুমি যখন এটাকে প্রুফ করবে তখন অবভিয়াসলি তোমাকে ওই জিনিসটা ফিজিবল নাকি ফিজিবল না এইটা বিটিভি ডিবেটটা একটু কম চিন্তা করে যদি আমি হ্যামারিং না করি। যেমন আমাদের ডিবেটটাতে আমরা বারবার হ্যামারিং করছিলাম, মানে বারবার করে জাজদের মনে করাচ্ছিলাম যে দেখেন এটা বাস্তব না, এটা বাস্তব না, এটা বাস্তব না, এটা হবে না, এটা হবে না। তোমার অপোনেন্ট যখন বারবার করে এই কথাটা বলবে তখন জাজদের মাথায় এই জিনিসটা আসবে যে আচ্ছা আসলে তো হবে। ঠিক আছে, কেন তোমাদেরকে এই কথাটা বললাম যে ফিজিবিলিটি আসলে খুব বেশি ইম্পর্টেন্ট হয় না। আমরা হচ্ছে 23তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় হচ্ছে সেমিফাইনাল ডিবেট করতে গেলাম। তো ওই ডিবেটে হচ্ছে তোমার একটা টপিক ছিল, টপিকটার মধ্যে প্রধান বলে একটা শব্দ ছিল এবং প্রধান শব্দটার মধ্যে আহ একটা মানে শব্দ দিয়ে দিচ্ছিল যে এটাই হচ্ছে প্রধান। তো আমরা পক্ষ দল আমাদের তো বাধা, আমরা ওটা নিয়ে বলছি যে এটা এখানে এটাই প্রধান। আমাদের যারা অপোনেন্ট তারা কি করবে, তারা হচ্ছে এসে বলল যে না আসলে প্রধান কারণ এটা না, প্রধান কারণ হচ্ছে আহ নেতৃত্ব, প্রধান কারণ হচ্ছে অবকাঠামো, প্রধান কারণ হচ্ছে শিক্ষা। এইটার কম্বিনেশনে হচ্ছে আমাদের যেই জিনিসটা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে প্রধান কারণ। এখন তুমি চিন্তা করো ভাই, প্রধান কারণ কি আসলে তিনটা হতে পারে? তিনটা হতে পারে। আমরা কিন্তু বলতেছিলাম যে বারবার করে যে দেখেন প্রধান কারণ বলা হয়েছে, প্রধান কারণ বলা হয়েছে, প্রধান কারণ বলা হয়েছে। কিন্তু অপোনেন্টের প্রেজেন্টেশনটা এতটা ভালো ছিল এবং তারা ওই বিষয়টাকে হচ্ছে এমন ভাবে স্ট্যাবলিশ করেছে যে তিনটা কারণই হচ্ছে একই সুতায় গাঁথা এবং আপনি এই জিনিসটাকে চাইলেও সেপারেট করতে পারবেন না, সুতরাং এটাই প্রধান কারণ। তো দেখো ডিবেটের কনসেপশন অনুযায়ী যদি আমি চিন্তা করি প্রধান কারণ কখনো তিনটা কারণ হতে পারে না। কেউ যদি এটা আমার সামনে হচ্ছে কখনো বলতো যে প্রধান কারণ হচ্ছে আমি জাজমেন্ট তোমাকে রেখে বলতাম যে তোমার ডিবেট করার দরকার নেই, তুমি যাবা। ঠিক আছে, কিন্তু ওইখানে সেটা হয়নি এবং আমরা ডিবেটটা হারছিল। তো হারার পরে যেটা আমাদের শিক্ষা হয়েছে যে না এখানে আসলে প্রধান কারণ কয়েকটা বলা যায়। থার্ড প্লেসের ডিবেটে আমাদের হচ্ছে ডিবেটের টপিকটা যেটা ছিল সেটার মধ্যেও প্রধান কারণ টপিকটা ছিল। তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা আমরা তো হচ্ছে প্রধান কারণ একটা নিয়ে ধরা গেছি, আমরা আবার তখন অপোনেন্ট ছিলাম, আমরা দুইটা জিনিস প্রধান কারণ হিসেবে মার্চ করে দিই এবং আমরাও মার্চ করে দিলাম। প্রেজেন্টেশনটা খুব চমৎকার ছিল এবং আমরা ডিবেটটা জিতলাম, আমরা থার্ড প্লেসে জিততে পারলাম। তো দেখো বিটিভির ডিবেটটা হচ্ছে এরকম যে তোমার প্রেজেন্টেশনটা কতটা ভালো এবং ওখানকার যারা হচ্ছে জাজমেন্ট করেন তারাও অনেক এক্সপিরিয়েন্স জাজ, তারাও বিভিন্ন সময় বিটিভি ডিবেট গুলো জিতছেন বা হচ্ছে জাজমেন্ট করে আসছেন, তারা অনেক এক্সপিরিয়েন্স জাজ। কিন্তু তারা সবসময় দেখতেছেন যে তোমার প্রেজেন্টেশন কেমন, তোমার কথা বলার ভঙ্গিমাটা কেমন, তুমি যে কথাটা বলছো সেটা তুমি কতখানি লজিক দিয়ে বলতেছো এবং কতখানি কনফিডেন্ট দিয়ে বলতেছো। ওকে, তুমি যদি কনফিডেন্টলি কথাগুলো স্ট্যাবলিশ করাতে পারো তারা এটা নিবে। ঠিক আছে, কিন্তু তারা নিজেরাও জানে যে আসলে হচ্ছে হয়তো তুমি একটু ভুল বলতেছো, তারা দেখে যে তোমার ভুলটা তুমি ধরতে পারলো না, করতে পারলো না, তাহলে তোমারটা স্ট্যাবলিশ। ঠিক আছে, সো বিটিভির ডিবেট গুলো খুব মজা, যার যারা থাকেন কিন্তু প্রেজেন্টেশনটা খুব ভালো হয় না। ওকে, তো এটা হচ্ছে তোমার বিটিভির ডিবেট। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে যেটা সেটা হচ্ছে তোমার সংসদীয় ফর্মেট। সংসদীয় ফরম্যাটে এক মিনিট just এটা আচ্ছা, অতীব দুঃখিত। আচ্ছা, সংসদীয় ফরম্যাটের ডিবেট, যারা নতুন আছে কথাগুলো তাদের জন্য। সংসদীয় ফরম্যাটের ডিবেটটা সনাতন হচ্ছে ডিফারেন্ট তিনটা টপিকে। ওটা আমি ফার্স্টেই বলছি যে তিনটা পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ প্রিভিলেজ, পয়েন্ট অফ পাওয়ার থাকে।
কাজগুলা কি? প্রধানমন্ত্রীর কাজ হয় হচ্ছে ডেফিনিশন করা। সেই ডেফিনিশন করে টপিকটা পুরাটা হচ্ছে সাজায় দিয়ে যাবে এবং কোন ফরম্যাটে আজকের পুরা ডিবেটটা হবে সেটা সরকার দলের জন্য, সেটা বিরোধী দলের জন্য কোন ফরম্যাটে হচ্ছে ডিবেটটা হবে সেটা একদম প্রধানমন্ত্রীর কাজ। মন্ত্রীর কাজটা হচ্ছে পুরা জিনিসটাকে হচ্ছে এলাবোরেট করা এবং অ্যাজ ওয়েল অ্যাজ অপোনেন্ট যেটা মেইন লজিক হিসেবে দাঁড় করা গেল সেটাকে হচ্ছে ভেঙে দেওয়া। সাংসদের কাজ হচ্ছে দুইটা, প্রথম কথা হচ্ছে তাকে যুক্তি খণ্ডন করতে হবে, সেকেন্ড কথা হচ্ছে তাকে নিজের যে লজিক আছে সেটাকে স্ট্যাবলিশ করতে হবে। আরেকটা কাজ আছে যেটার জন্য 40 মার্ক থাকে সাধারণত। নর্মালি আমি যে জাজমেন্ট সেগুলো আগে দেখতাম, এখন হয়তো চেঞ্জ হয়ে থাকতে পারে, বাট এই পয়েন্টটা পাওয়া, সারাংশ বা সারমর্ম প্রদান করা, এটার জন্য একটা ভালো পরিমাণ মার্ক। অপোনেন্টের কাজগুলো সেম, তুমি যখন অপোনেন্টে থাকবা তুমি সরকারের ডেফিনিশন যদি মেনে নাও ভালো, আর যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে তুমি তোমার নিজের ডেফিনিশনটা দিবা, আর হচ্ছে তোমার অপোজিং নেতা ব্যাপারটা করবে। বিরোধী দলের নেতার কাজ মন্ত্রীর মতনই সেম কাজ, সাংসদের কাজও সেম। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে ভাইয়া কোন টপিকটা হচ্ছে সরকারি দলে ভালো নাকি বিরোধী দলে ভালো? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, তোমার কাছে যখনই কোনো টস হবে তুমি সবসময় চিন্তা করবে যে আমি গভর্নমেন্ট নিতে পারি কিনা। হ্যাঁ, যে কোনো জায়গায় যদি তোমার টস হয়ে থাকে এবং তুমি হচ্ছে টসে জিতো, যে কোনো টপিক যদি পড়ে তুমি অলওয়েজ ট্রাই করবে যে গভর্নমেন্ট হিসেবে চিন্তা করা। এখন গভর্নমেন্ট হিসেবে চিন্তা করার ক্ষেত্রে অনেকে বলে যে হচ্ছে সুযোগটা হচ্ছে ডেফিনিশন দেওয়া যায়, বিতর্ক যেহেতু ডেফিনিশন নিয়ে হয়, তাহলে ডেফিনিশন তুমি যেভাবে সেট করে যাবা ওইভাবেই তো ডিবেটটা হবে। সো তোমার কাছে একটা অপরচুনিটি আছে, তুমি তোমার নিজের মতো ডিবেট করতে পারো। এখন এটা করতে গিয়ে অনেক সময় হয় কি যে তুমি যখন তোমার নিজের মতো ডিবেট করতে চাও তখন অনেক সময় ডেফিনিশনটা তুমি তোমার মতো করে একদম কুচকায় ফেলতে পারো। আমরা যখন ডিবেট করতাম স্পেসিফিক্যালি স্কুল লেভেল, কলেজ লেভেল, মেডিকেল, যখনই আমরা গভর্নমেন্টে থাকতাম আমরা একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করতাম। টেকনিকটা ছিল এটা যে ডেফিনেশনটার মধ্যে আমরা পুরা ডেফিনেশনটাই নিজেদের মতো করে সাজাবো, নিজেদের জন্য সুবিধা হয় সেভাবেই সাজাবো, কিন্তু একটা জায়গা রেখে দেবো যেই জায়গাটা দিয়ে অপোনেন্ট ডিবেট করতে পারে। এখন যদি সেই জায়গাটা তারা ধরতে পারে ভালো, যদি তারা ওই জায়গাটা ধরতে না পারে তাহলে ডেফিনেটলি তারা দুইটা চিন্তা করবে। নাম্বার ওয়ান হচ্ছে তারা ওই ডেফিনেশনটা মেনে নিয়ে ডিবেট করবে, অথবা হচ্ছে তারা ডেফিনেশনটাকে চ্যালেঞ্জ করবে। বাই চান্স যদি চ্যালেঞ্জ করে ফেলে, সুবিধাটা হচ্ছে এটা যে তোমার কাছে তো তখন চ্যালেঞ্জ যে বৈধ না সেটা প্রুফ করতে হয়। সেই প্রুফটা তুমি করবা কিভাবে? প্রুফটা তুমি করবা হচ্ছে তুমি যে হচ্ছে একটা জায়গা রেখে দিছিলা সেই জায়গাটা দিয়ে। ধরো তোমার একটা টপিক আছে, আহ যেমন হচ্ছে তৃতীয় বিশ্বের অনগ্রসরতার জন্য তৃতীয় বিশ্ব নিজের হইবে, তুমি হচ্ছে এরকম একটা ডেফিনেশন ধরো, হচ্ছে মানে টপিক হয়তো আছে, তুমি ধরো তুমি ডিবেটের হয়তোবা তৃতীয় বিশ্ব যেটা আছে, তুমি হয়তোবা তৃতীয় বিশ্ব বলতে তুমি বুঝাইলা হচ্ছে যে হচ্ছে যে সকল দেশের মাথাপিছু আয় এত এত এত, এবং যে সকল দেশে বিভিন্ন ধরনের সহিংসতা বিদ্যমান, যাদের হচ্ছে আর্থসামাজিক ব্যবস্থাপনা দুর্বল, সেই ধরনের যে দেশগুলো আছে এবং যাদের হচ্ছে উন্নত হচ্ছে বা উন্নয়ন অবস্থায় আছে, এই দেশগুলোকে আমরা বুঝাবো না, আমরা একদম অনগ্রসর অনুন্নয়ত এবং সবচেয়ে লোয়েস্ট জিডিপির যে দেশগুলো আছে সেগুলোকে হচ্ছে তৃতীয় বিশ্ব বলবো। তোমার প্রথম কথা হচ্ছে যে এদের, তুমি বলে দিচ্ছ যে এদের আর্থসামাজিক নিরাপত্তা নাই, এদের রাজনীতিশীলতা নাই, সহিংসতা আছে, এদের জিডিপি কম, এদের শিক্ষাগত দুর্বলতা আছে। সো তুমি বলে দিচ্ছ যে এরাই তৃতীয় বিশ্ব, তাহলে এদের হাতে কোনো আগানোর অবস্থা থাকতে পারবে না, এদের অর্থনীতি দুর্বল হতে হবে, এদের রাজনীতি দুর্বল হতে হবে। কিন্তু সবই তো তুমি তোমার পক্ষে বললা, তুমি তো তোমার পক্ষ ছেড়ে কোনো কথা রেখে দিলে না, তাহলে অবভিয়াসলি তো এটা চ্যালেঞ্জ হবে। তুমি হয়তো বা ওই ডিবেটটাকে তুমি হয়তো অন্যভাবে করলা, তুমি হয়তো বললা যে হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ বলতে আমরা অন্য দেশগুলো বলছি যাদের জিডিপি হচ্ছে, তুমি জিডিপি দিয়ে তোমার মতো করেই নিয়ে নিলা যাদের জিডিপি হচ্ছে 1000 এর চেয়ে কম বা 2000 এর চেয়ে কম, 1500 এর চেয়ে কম, তোমার যেটা সুবিধা হয় এভাবে হচ্ছে বললাম। বাট তুমি এই জায়গাটা রেখে দিলা কি এই মাথার পিছু আয়ের মধ্যে বেশ কিছু দেশ আছে যাদের, যারা শিল্পক্ষেত্রে অনেক উন্নত, কিন্তু তাদের দেশে ধনী দরিদ্রের বৈষম্যটা অনেক বেশি হওয়ার কারণে জিডিপিটা হচ্ছে একটু কমের দিকে।
বাট তারা ডেভেলপিং এবং তারা বিভিন্ন ধরনের প্রতিকূলতা হচ্ছে দূরে সরায় রেখেই কিন্তু উন্নয়ন করতেছে, ঠিক আছে? আমি নেপালের কথা বলতে পারো। আলটিমেটলি তুমি জাস্ট ওই জায়গাটা কেন রেখে দিবা যে তোমার যদি বাই চান্স কোনো ডেফিনিশন চ্যালেঞ্জ হয়ে যায়, তুমি যেন ওই জায়গাটা ধরে বলতে পারো যে ভাই আপনি দেখেন আমি তো বলছিলাম যে এই ধরনের দেশগুলা এক্সাম্পল হতে পারে। এই যে যেমন আপনারা নেপালের কথা বলতে পারতেন, আপনারা হয়তো বা হচ্ছে আহ প্রাচীন মালয়েশিয়ার কথা বলতে পারতেন যে দেশটা মাথাপিছু আয় অনেক কম ছিল এক্সাম্পল বেসিসে। আপনারা এইভাবে ডিবেটটাকে আনতে পারতেন যে না সবসময় তৃতীয় বিশ্ব মনে করবে তৃতীয় বিশ্ব নিজে দায়ী হয় না, ঠিক আছে? অনেক কিছু কারণ থাকতে পারে, ঠিক আছে? আপনারা এইভাবে ডিবেটটা করতে পারতেন, আপনারা করেন না। তো যে কোনো জায়গায় চ্যালেঞ্জ ডিবেট যখন তুমি হচ্ছে চিন্তা করবা, তোমাকে অবশ্যই প্রথম কথা হচ্ছে চিন্তা করতে হবে যে তুমি কোন গ্রাউন্ডে চ্যালেঞ্জ করতেছো, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি যে চ্যালেঞ্জ করছো সেটা ভ্যালিড কি ভ্যালিড না। তার মানে তার ডেফিনেশনটা যে একদমই হচ্ছে বাজে ছিল, যদি টটোলজি গ্রাউন্ডে বলো বা ট্যুরিজম গ্রাউন্ড যেটাই থাকুক না কেন, সেই গ্রাউন্ডটা যে পারফেক্ট সেটা প্রুভ করতে হবে। এখন তুমি গভর্নমেন্ট হিসেবে যদি জানো যে আমি একটা জায়গা রেখে দিচ্ছি যেখানে তার ডিবেট করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু তার ডেফিনেশন যে চ্যালেঞ্জের গ্রাউন্ড সেটাই তুমি ভেঙে দিতে পারবে। তো যখনই গভর্নমেন্ট নিবা, ডেফিনেশন করবা, বাজে ডেফিনেশন করো যেটাই করো, কখনোই এরকম করবা না যে ডেফিনেশনটা একদম চাপাই দিছো। তাহলে নিজেদের কাঁধে নিজেরাই ধরা খাতা। অবশ্যই চাপায় যদি দিতেও চাও, তাহলে একটু জাস্ট হচ্ছে একটা জায়গা রেখে দিবা, যে জায়গাটা দিয়ে তুমি হচ্ছে বের হতে পারো। এটা হচ্ছে জাস্ট হচ্ছে নিজেদের জন্য একটা কথা, কারণ ডিবেট করতে গেলে এগুলোই তোমরা ফেস করবা, ঠিক আছে? যে হঠাৎ করে ধাম করে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, তখন চ্যালেঞ্জ হয়ে যাওয়া মানে অপোজিশন এমনিতেই হচ্ছে একটু ব্যাকফুটে চলে যায়, কারণ চ্যালেঞ্জ আসলে কেউ পছন্দ করে না। কিন্তু যখনই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সে যদি এটা প্রুফ করে দেয়, তাইলে আবার বিপদ আছে। সো তোমাকে একটা জায়গা রাখতে হবে যে না ভাই তুমি প্রুফ করতে হবে না, তুমি যাই করো। আচ্ছা, তাহলে অপোনেন্ট কি করবে? তুমি ধরো হচ্ছে সরকার না বিরোধী দলে পড়ে গেছো, তাহলে অপোনেন্ট তো এই কাজই করবে, কারণ তারাও অনেকদিন ধরে ডিবেট করতেছে, জানে যে হচ্ছে কেমনে চাপাইতে হয়, কিভাবে করতে হয়। তখন তুমি কি করবে? আমরা যে কাজটা করতাম, ডেফিনেশনটা খুব মনোযোগ দিয়ে শুনতাম, মানে একদম যখন প্রিপারেশন নিতাম নিজেরা ডেফিনেশন চিন্তা করতাম যে আমি ওর জায়গায় হলে কি ডেফিনেশন সেট করতাম। কারণ আমি যখন টস হয়ে গেছে তখনই তো মোটামুটি কনফার্ম যে আমি হচ্ছে সরকার না আমি অপোজিশন নিতে চাই। তো তুমি যদি সরকার নিতে চাইতা কিন্তু বাই চান্স অপোজিশনে পড়ে গেছো, তুমি তো একটা থিঙ্কিং আছে যে হ্যাঁ আমি গভর্নমেন্টে গেলে আমি এই কথা বলবো। তাহলে ওইটার উপর বেসিস করে আমার ডেফিনেশন সেটা হচ্ছে আমার কনসেপ্ট। ওই ডেফিনেশনটা চিন্তা করে তুমি তখন চিন্তা করবা যে ওই ডেফিনেশনটাকে কাটতে পারে কোন টপিকসটা বা কোন স্ট্যান্ড পয়েন্টটা। তখন তুমি ওই স্ট্যান্ড পয়েন্টটা নিয়ে হচ্ছে ডিবেট। যখন তোমার ডেফিনেশনও দিয়ে দিবে, তুমি তুমি যেই ডেফিনেশনটা ভাবছো ওইটার সাথে ট্রাই করবে, বলার রিলেট হয়ে গেছে, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে ডিবেট করলা। আর যদি দেখো যে না তোমার ডেফিনেশনের সাথে কিছু কিছু জায়গায় হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে, তখন যে জায়গাগুলোতে ডিফারেন্ট হচ্ছে সেগুলো তো বাদ, কিছু জায়গায় তো মিলবে। তুমি মিলার জায়গাগুলোতে হচ্ছে এ নিয়ে কাজ করবে। যেমন আমি যতগুলা ডিবেট করছি অপোজিশন লিডার হিসেবে, সবগুলাতে হচ্ছে আমি প্রথমে পুরো ডেফিনেশনটা শুনলাম, কারণ আমি জানি যে ডেফিনেশন কোথাও না কোথাও একটা না একটা করে গ্যাপ থেকে যাবে। ধরো হচ্ছে ওরা বলে দিল যে 2050 সালের মধ্যে আমরা অমুক কাজ করবো, তাহলে আমার কথা হচ্ছে 2050 সালের মধ্যে যে আপনি অমুক কাজ করবেন, কি কাজ করবেন? সেই কাজটা যে হয়েছে সেটা আপনি কেমনে মাপবেন? সেই নিয়ামক গুলা কি, সেই মাপকাঠি গুলা কি, সেগুলাকে আপনি বলছেন? সে বলেনি, বলবেও না। কারণ 5 মিনিটের ডিবেটে প্রধানমন্ত্রীকে 3 মিনিট ডেফিনেশন বা 2.5 মিনিটের মধ্যে ডেফিনেশন শেষ করতে হবে। 1 থেকে 1.5 মিনিট অবভিয়াসলি সে কেন এই স্ট্যান্ডটা দাঁড় করাইছে, টপিকটা হচ্ছে এই সংসদে গ্রহণযোগ্য সেটা তাকে বলতেই হবে। 3 মিনিটের মধ্যে যারা ডেফিনেশন দিচ্ছে সে বেচারা কখনো পারফেক্ট ডেফিনেশন দিতে পারবে না, ঠিক আছে? তোমার সুবিধা হচ্ছে এখানে সে তো 3 মিনিটের ডেফিনেশন দিছে, তুমি তার ডেফিনেশনটা মেনেও নিছো। মেনে নিয়ে তার ডেফিনেশন যে লুফলস গুলো ছিল সেই লুফলস গুলো নিয়ে তুমি তখন ওইটাকে এলাবোরেট করতে পারতা। এইটা কখনোই হচ্ছে তোমার চ্যালেঞ্জ হবে না। ধরো সে তো মাপকাঠি বলে না যে কোন কোন জায়গায় গেলে, ধরো হচ্ছে প্রধান কারণ, হ্যাঁ ফর এক্সাম্পল বলছে একটা প্রধান কারণ বা মূলনীতি মূল নিয়ামক,
কোনটার উপর বেস করে আমি এটাকে মূল নিয়ামক হিসেবে দাঁড় করাবো, এই কথাটা তো হচ্ছে সে বলেনি। তখন তুমি সেই কথাগুলো বলো যে হ্যাঁ আমরা মাপকাঠি হিসেবে এই কয়েকটা পয়েন্ট হচ্ছে রাখতে চাই। তোমার টার্গেট হবে তুমি যেটা স্ট্যান্ড পয়েন্ট হিসেবে রাখছো সেইটাকে স্ট্যাবলিশ করার জন্য যেই যেই মূলনীতিগুলা হচ্ছে আসবে, কিন্তু ওই মূলনীতিগুলাই হচ্ছে তোমার ওই তার নিয়ামকের মধ্যে ঢুকাই দিবা। যেন তুমি যখন ডিবেট করবা তোমার জন্য যেন হচ্ছে ওই নিয়ামক গুলা নিয়ে ডিবেট করতে হচ্ছে তুমি পারো, যেটা তোমার সুবিধা হবে। তুমি তার ডেফিনেশনের ভিতরে আছো, ডেফিনেশন চ্যালেঞ্জ হলো না। নাম্বার টু, তুমি তোমার মতো করে ডিবেট করতে পারতেছো এবং তার লজিক কাটতে পারতেছো। কারণ ডেফিনেশন চ্যালেঞ্জ হয়ে গেলে তুমি তার লজিক আর কাটতে পারবে না। তার জন্য লায়াবিলিটি হচ্ছে এটা প্রথম কথা। সে তার ডেফিনেশনে থেকে তাকে ডিবেট করতে হচ্ছে এবং তোমার ডেফিনেশনের বা তোমার এক্সট্রা পয়েন্ট গুলো তাকে মেনে নিতে হচ্ছে, এবং সে সেটা করে। ঠিক আছে, এবং তাকে তখন তোমার লজিকটাও কাটতে হবে। সো প্রধানমন্ত্রী হিসেবে তুমি যে তাকে অ্যাডভান্টেজটা দিয়ে দিছিলে যে ভাই আপনি আসেন ডেফিনেশন করেন, এই অ্যাডভান্টেজটা এখন তুমি পাবা। প্রতিটা ডিবেটে আমরা চেষ্টা করতাম যে হচ্ছে ডেফিনেশনের কোথায় লুফলস আছে ওইটা ধরে ওই জায়গাতে বিরোধী দলীয় নেতা এসে কাজ করতো এবং সেই ডিবেটটাকে সাজাই দিয়ে যেত। দেন উপনেতা এসে টপিকস গুলো সাজাতো। উপনেতার কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে সনাতনী বিতর্কের সেকেন্ড স্পিকারের মতো, তুমি ফার্স্টে তাদের লজিক কাটবা, দেন হচ্ছে তুমি তোমার স্পিচ দিবা, তোমার টপিকটা কেন হচ্ছে স্ট্যাবলিশ সেটা তুমি হচ্ছে বলবা। যদি কোনো কারণে চ্যালেঞ্জ করে ফেলো তাহলে বিরোধী দলের উপনেতা আর হচ্ছে তাদের লজিকটা কাটতে পারবে না, তখন সে যে কাজটা করবে সেটা হচ্ছে তার ডেফিনেশন কেন হচ্ছে অ্যাকচুয়ালি টপোলজি বা ট্যুরিজম যে গ্রাউন্ডে তুমি চ্যালেঞ্জ করতেছো সেটা তাকে বুঝাইতে হবে, স্ট্যাবলিশ করতে হবে। সেকেন্ডলি, সে যেই নতুন প্রস্তাবটা দিছে, ধরো ডিবেট চ্যালেঞ্জ হয়ে যাওয়ার পরে আসলে এখন ওদেরকে একটা বিকল্প প্রস্তাব দিতে হয়, ঠিক আছে। এখন তোমার টপিক হচ্ছে হয়তো বা আছে তৃতীয় বিষয়, হয়তো যেমন তৃতীয় বিষয় নিজেরাই দেয়, তুমি হয়তো বা হচ্ছে একটা লজিক্যাল গ্রাউন্ডে হয়ে গেছে, তুমি হয়তো বললা তৃতীয় বিষয় অনগ্রসরতার জন্য বহির্বিশ্বের হচ্ছে চাপই দায়ী, ঠিক আছে। তুমি এইভাবে হচ্ছে বললে একটা বিকল্প প্রস্তাব, দেন সে তার বিকল্প প্রস্তাবটাকে হচ্ছে স্ট্যাবলিশ করার ট্রাই করবে যে তৃতীয় বিষয় অনগ্রসরতার জন্য অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যেটা বলতে চায় সেটার চেয়ে আমাদেরটা বেশি হচ্ছে গ্রহণযোগ্য, ঠিক আছে। তুমি তখন ওইটা স্ট্যাবলিশ করবে। ডিবেটটা আসলে চ্যালেঞ্জ হয়ে গেলে আর মজার থাকে না এই কারণেই, কারণ সে তার কথা বলতেছে, তুমি তোমার কথা বলতেছো, তোমাদের কোনো কাটাকাটি হবে না। তোমরা খালি বলবা ওই বেটার ডেফিনেশন ঠিক বলেনি, আমার ডেফিনেশনটা ভালো ছিল, সুতরাং আমার গ্রাউন্ডটা বেশি স্ট্যাবলিশ, আমার বিকল্প প্রস্তাব হচ্ছে এটা, আমার বিকল্প প্রস্তাবটা এইভাবে হচ্ছে গ্রহণযোগ্য, সুতরাং হচ্ছে আজকের এই সংসদে তাদের প্রস্তাব গ্রহণযোগ্য নয়, বরং আমরা যে বিকল্প প্রস্তাব দিলাম সেটা গ্রহণযোগ্য। তো এইভাবে হচ্ছে ডিবেটটা হয়, যার সাথে যেহেতু কাটাকাটি হয় না, মজাও থাকে না, জাজরাও বোরিং ফিল করে। সো জাজরা আসলে কখনোই চায় না যে তুমি আসলে সংজ্ঞা চ্যালেঞ্জের মতো জায়গায় নিয়ে যাও। ওকে, সো ওই জায়গাটা হচ্ছে একটু রেখে দিলাম। সংসদের কাজটা ভাই খুব সিম্পল। সংসদের কাজ হচ্ছে দুইজনের লজিক কাটাকাটি করবে, সারমর্ম প্রদান করবে, শেষ করবে। তারপর রিব্যাটেল স্টেজ, লাস্টে বিরোধী দলীয় বলবে। বিরোধী দলীয় নেতার কাজটা খুব সিম্পল, তুমি তোমার গঠনমূলক বক্তব্যে যে কথাগুলো বলছো সেগুলোই হচ্ছে তোমাকে রিব্যাটেলে আনতে হবে। ধরো তুমি একটা টপিকে তুমি ধরো যে হচ্ছে অনগ্রসরতা নিয়ে যে যে টপিক গুলোতে কথা বলছো, তুমি গঠনমূলক বক্তব্যে কখনো কানাডার কথা বলো, ঠিক আছে। এখন এক্সাম্পল বেসিসে তুমি কানাডার এক্সাম্পলটা হঠাৎ করে নিয়ে আসলে যে বলে যে হচ্ছে কানাডা এই কাজ করছে, তো তখন জাজরা চিন্তা করবে যে হচ্ছে কানাডা বা কানাডা যেই ওরিয়েন্টেশনে ওরিয়েন্টালের ওই রিজিয়নের কথাবার্তা আজকে ডিবেটে হয়েছে কি, যদি না হয় তাহলে সেটা নতুন যুক্তি, তাহলে সেটা পয়েন্ট অফ অর্ডার। আর যদি এই টাইপের কথাবার্তা আগে হয়ে থাকে যে হচ্ছে না আমরা হচ্ছে উত্তর আমেরিকার যে দেশগুলো আছে, আমেরিকা, কানাডা, এই টাইপের কথাবার্তা কারো না কারো স্পিচে একবার হলেও আসছে, দেন তুমি ওটা নিয়ে কথা বলতে পারো। সো এর ক্ষেত্রে ওটার পয়েন্ট অফ অর্ডারে যাবে না, বা রিলেভেন্ট টপিক যদি হয়ে থাকে তাহলে পয়েন্ট অফ অর্ডার হবে না। তো তুমি তখন রিবার্টালে হচ্ছে নতুন কোনো যুক্তি দিবা না, যে টপিক গুলো নিয়ে এতক্ষণ ধরে কথা হয়েছে ওগুলাই তুমি কাটবা, আর নিজেদের যে কথাগুলো বলছো সেটা হয়তো বা তুমি লাস্টে গিয়ে একটু বলতে পারো যে আমরা এই টপিক গুলো নিয়ে আলোচনা করছিলাম, ওনারা এই টপিক নিয়ে আলোচনা করছেন, আমরা আজকের আলোচনার মাধ্যমে দেখলাম যে আমাদের টপিকটা অধিক গ্রহণযোগ্য কারণ এই সুতরাং আজকের প্রস্তাবটি গ্রহণযোগ্য বা আজকের প্রস্তাবটি গ্রহণযোগ্য, ঠিক আছে?
প্রাইম মিনিস্টারের কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে বিরোধী দলীয় নেতার মতো, সেও চুক্তি খনন করবে, তার দলের একটা হচ্ছে সামারি। তো এই হচ্ছে মোটামুটি তোমার ফরম্যাট। ফরম্যাটে আসলে খুব বেশি চেঞ্জ নাই, সবগুলোর ফরম্যাটই আসলে প্রায় সেম। ওকে, আচ্ছা, এখন ডেফিনিশন চ্যালেঞ্জ নিয়ে যেহেতু হচ্ছে কথা বললাম, তাহলে ডেফিনিশন চ্যালেঞ্জ নিয়ে আরো তুই একটা কথা একটু জাস্ট বলে রাখ। তুমি যখন কোনো ডেফিনিশন চ্যালেঞ্জ করবা, অপোনেন্টের প্রথম কাজ হচ্ছে গ্রাউন্ড বলা। কি গ্রাউন্ডে চ্যালেঞ্জ করতেছি, আমি কি টপোলজি করতেছি না ট্যুরিজম করতেছি? টপোলজি মানে হচ্ছে ধরো আমি যেটা তৃতীয় বিশ্বের ক্ষেত্রে বললাম ওইটা ছিল টপোলজি, এক বিশ্বের সংজ্ঞা। তার মানে ওই ডেফিনেশনে শুধুমাত্র গভর্নমেন্ট ডিবেট করতে পারবে, সেটা নিয়ে পজিশনে ডিবেট করার কোনো জায়গা নাই। এটা হচ্ছে টপোলজি। ট্যুরিজম মানে হচ্ছে তুমি যদি কোনো ধ্রুব সত্য কথা বলে থাকো, ঠিক আছে, যেটা একদম সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি চাইলেও পশ্চিম দিকে উঠাতে পারবে না। তুমি ডেফিনেশনে হচ্ছে বললা যে হচ্ছে এই টাইপের কিছু, যে সূর্য সবসময় হচ্ছে পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ট্যুরিজম। ঠিক আছে, মানে যেই জিনিসটা সার্বজনীন সত্য, ওইরকম কোনো কথা তুমি কখনো তোমার ডেফিনেশনে আনতে পারবে না। তুমি যদি এই টাইপের কোনো কথা নিয়ে আসো, সেটা হচ্ছে ট্যুরিজম হবে, তুমি এটা ডেফিনেশন চেঞ্জ করতে পারো। ঠিক আছে, সো তোমাকে ফার্স্ট অফ অল গ্রাউন্ড বলতে হবে, তুমি কোন গ্রাউন্ডে চেঞ্জ করতেছো। ইজ ইট ট্রিপোলজি, ইট ইজ ট্যুরিজম? তুমি বললা ফর এক্সাম্পল কোন গ্রাউন্ডে চেঞ্জ করতেছো, দেন তোমাকে বলতে হবে যে তুমি ডেফিনেশনের কোন জায়গাটাকে চ্যালেঞ্জ করছো। সে যেই ডেফিনেশনটা দিবে সেই ডেফিনেশনটা তোমাকে বলতে হবে সেই ডেফিনেশনটা এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে এটা একদম একপেশে সংজ্ঞা, যেটা নিয়ে আমার ডিবেট করার কোনো জায়গা নাই, সুতরাং এই গ্রাউন্ডে আমি চ্যালেঞ্জ করতেছি। তাহলে তোমাকে একটা বিকল্প সংজ্ঞা দিতে হবে। যেমন তৃতীয় বিশ্ব বলছিলাম, তুমি এখন তৃতীয় বিশ্বের একটা বিকল্প সংজ্ঞা দাও, যে আমি জিডিপি কে বোঝাচ্ছি, বা আমি হচ্ছে একটা আর্থসামাজিক অবস্থাকে বোঝাচ্ছি, আমি একটা রাজনীতির প্রেক্ষাপটকে বোঝাচ্ছি, বা আমি একটা দেশের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তুমি যে কোনোটাই বোঝাও, সেটা তোমাকে এমন ভাবে বলতে হবে যে তোমার ডেফিনেশনটা যেন হচ্ছে কোনো টপোলজি বা ট্যুরিজমের গ্রাউন্ডে না যায়। তার মানে তোমার ডেফিনেশনটা হতে হবে তোমার দলের জন্য ভালো, কিন্তু হোয়াইট, মানে ট্যুরিজম বা টপোলজি হবে না, কিন্তু তুমি তোমার দলের জন্যই বলবা যেন তোমারও স্ট্যাবলিশ করতে সুবিধা হয়, এবং ওইখানে অপোনেন্টের জন্য একটা জায়গা রাখতে হবে, যেন তুমি পরে গিয়ে বলতে পারো যে দেখেন আমরা আজকে ডেফিনেশনটা এইভাবে করছি, যেখানে আমাদের দুই দলেরই কথা বলার জায়গা ছিল, আমরা এইভাবে কথা বলছি, তারা এইভাবে কথা বলতে পারতো, এবং তাদের ডেফিনেশনটা যদি এইরকম হতো, তাহলে আমরা আজকে বিতর্কটা করতে পারতাম, যেটা তারা করেন নাই, ফলে আমরা আজকে ডেফিনেশন চ্যালেঞ্জ করেছি। এটা হচ্ছে নেক্সট স্টেপ। ওকে, দেন তোমাকে একটা বিকল্প প্রস্তাব দিতে হবে, বিকল্প প্রস্তাব দেওয়ার পর ওইটা তোমাকে এস্টাবলিশ করতে হবে। শেষ। যখন তোমার মন্ত্রী আসবে, তাহলে প্রথম কথা হচ্ছে যে সরকারের ডেফিনেশন তো ধরা খেয়ে গেছে, সেটা তো ওরা চ্যালেঞ্জ করে দিছে। এখন তোমার পূর্বের জায়গা হচ্ছে যে আমরা যে ডেফিনেশন দিচ্ছি যে না, এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি টপোলজি হয়নি, কেন হয় নাই সেইটা তুমি বলবা। আমি ওই যে বললাম যে তুমি যখনই ডেফিনিশন দিবা, একটা না একটা জায়গা রেখে দিবা, যেই জায়গা দিয়ে অপোনেন্ট ডিবেট করতে পারে। তখন তুমি যেই জায়গাটা রেখে দিছিলা ওই জায়গাটা সামনে এনে বলবা যে দেখেন আমরা তো এই জায়গাটা ছাড়ছিলাম, আপনি এই টপিক নিয়ে কথা বলতে পারতেন, এই টপিক গুলা নিয়ে কথা যেত, এই টপিকে এই এক্সাম্পল গুলো ছিল, সুতরাং ডেফিনেশন আমরা টপোলজি করি, বরঞ্চ আপনারা বুঝতে ভুল করেছেন, সুতরাং আপনাদের সংজ্ঞানের গ্রাউন্ড ঠিক। ওকে, তুমি যদি এটা স্ট্যাবলিশ করে দিতে পারো, তুমি ওখানেই ডিবেট জিতে গেছো, আর জাজমেন্ট হবেই না। ঠিক আছে, কারণ ওরা বলতেছিল যে কথাটা ডেফিনিশন ঠিক নেই, তুমি সেটা প্রুফ করে দিছো আছে, সুতরাং এরপরে বাকি তিনজন যা খুশি তাই বলুক, সেটা মানে আর কোনো ভ্যালু রাখে না। এখন তুমি প্রুফ করতে পারলে না, সেক্ষেত্রে হচ্ছে জাজরা চিন্তা করে যাচ্ছে দেখি বিরোধী উপনেতা কি বলে। উপনেতার কাজ হচ্ছে একই, নেতার মতো প্রুফ করা যে কেন এটা ডেফিনিশন চ্যালেঞ্জ, কেন এই গ্রাউন্ডে চ্যালেঞ্জ হয়েছে, কেন আমাদের ডেফিনিশনটা মোর অ্যাকসেপ্টেবল দ্যান দেয়ার্স, কেন হচ্ছে আমাদের বিকল্প উৎসবটা আসছে, কি সেটা, সেটা কেন স্ট্যাবলিশ হবে, তাদের চেয়ে কেন আমাদেরটা বেশি গ্রহণযোগ্য। এটা হচ্ছে তাদের কাজ। সাংসদের কাজটাও ভাই আমার কাছে হচ্ছে এখানে মন্ত্রী বা উপনেতার মতোই, কারণ এখানে কোনো রিবাটেল মানে হচ্ছে তোমার যুক্তি খণ্ডনের কোনো জায়গা নেই। ওকে, তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে তোমার সংজ্ঞা চ্যালেঞ্জ। আমি বলবো যে হচ্ছে সংজ্ঞা চ্যালেঞ্জ চিন্তা করবে সবার লাস্টে, যদি একান্তই না পারো তখন তুমি সংজ্ঞা চ্যালেঞ্জ করবে,
তার আগে সংজ্ঞা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। চিন্তা করবো যে গভর্নমেন্ট কোথায় ডেফিনিশনে কোনো না কোনো ভুল করছে, যেই ভুলের জায়গাটা নিয়ে আমি ডিবেট করতে পারি। ঠিক আছে? তো এটা আসলে ডিবেট করতে করতে হচ্ছে তোমাদের কিছুটা আইডিয়া হয়ে যাবে। আম, এখনকার ডিবেট ভাই আরো ফাস্ট। আমরা যেই টপিক গুলো নিয়ে আগে ডিবেট করতাম, 6, 7, 8-এ ডিবেট করতাম, তখন হচ্ছে তোমার ডিবেটের টপিক গুলো ছিল খুব মজার মজার। এবং আমি আমার লাইফে সবচেয়ে বেশি 6, 7, 8-এ ডিবেট করছি এই টপিকটা নিয়ে, যে আকাশ সংস্কৃতির অবাধ অনুপ্রবেশ আমাদের দেশীয় সংস্কৃতির যে উন্নয়নের প্রথম মূল অন্তরায়, অথবা তৃতীয় বিশ্বের জন্য তৃতীয় অনগ্রসরতার জন্য তৃতীয় বিশ্বই দায়ী, অথবা হচ্ছে ডিবেট করছি দুর্নীতির জন্য যোগ্য নেতৃত্বই নয় একটি দক্ষ প্রশাসন, যোগ্য নেতৃত্ব নয় একটি আহ মানে একটি ভালো শিক্ষা ব্যবস্থাই পারে হচ্ছে দুর্নীতিকে দমন করতে, অথবা জনসচেতনতার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। ঠিক আছে, তো আমরা ডিবেট করছি এই টপিক গুলো নিয়ে। এখনকার টপিক তো অনেক vast এবং অনেক হচ্ছে কঠিন কঠিন টপিক নিয়ে ছেলেপেলেরা আজকে ডিবেট করে। তো তোমাদের থিঙ্কিং আসলে আমাদের চেয়ে অনেক বেশি হচ্ছে আগানো। বাট এই টপিক গুলাতে যদি ছোট ছোট জায়গাগুলোতে হচ্ছে একটু খেয়াল রাখো, তাহলে আমার মনে হয় যে হচ্ছে খুব ইজি। বারবারি ডিবেটটা আসলে খুবই মজার ডিবেট। আমার পার্সোনালি হচ্ছে অনেক পছন্দের একটা জায়গা হচ্ছে বারবারি। আসলে বারবারিটা শেখানোর মতো খুব মানে টপিক নাই। কারণ যে কোনো একটা টপিক দেওয়া থাকলে বারবারিটা পুরোই হচ্ছে তোমার সৃষ্টিশীলতা। তুমি নিজে যত ক্রিয়েটিভ হবা, অনেকে বারবারি ডিবেট দেখো যে হচ্ছে একটা কবিতা দিয়ে শুরু করে, অনেকে বারবারি ডিবেট একটা মজার কথা দিয়ে শুরু করে, অনেকে বারবারি ডিবেট হচ্ছে একটু সাহিত্যিক ভাষায় শুরু করে, অনেকে বারবারি ডিবেট লজিক্যালি শুরু করে। ওকে, সো এক একজনের স্টাইল আসলে এক এক রকম। তো তুমি কোন স্টাইলে ডিবেট করবা বারবারই সেটা আসলে একান্তই তোমার ব্যাপার। সেখানে আসলে শেখানোর জায়গাটা কম, কারণ এখানে আসলে কোনো নিয়ম কানুন নাই। তুমি যা খুশি তাই বলতে পারো। ঠিক আছে, তুমি চাইলে হচ্ছে বলতে পারো যে হচ্ছে আমার আজকে পাগল হয়ে হচ্ছে রাস্তায় উদ্দাম হয়ে ঘুরে বেড়াইতে বারবার ডিবেট তোমাকে এই লাইবিলিটি দিচ্ছে যে হচ্ছে মানে এই অধিকারটা দিচ্ছে ভাই যা খুশি তাই। ওকে, তো তুমি যেভাবে খুশি সেভাবে সাজাইতে পারো। তো বারবারি ডিবেট খুবই মজার এক জায়গায় যে হচ্ছে যেহেতু কোনো বাইন্ডিংস নাই, আমি আমার মতো করে প্রেজেন্টেশনটা দিতে পারি, খুব সুন্দর করে দিতে পারি, এবং সেটা অনুযায়ী হচ্ছে আমার রেজাল্টটা হবে। সংসদীয় সনাতনীতে অনেক কিছু মেনটেন করতে হয়, এটা বলতে পারবো এটা বলতে পারবো না, এটা আমার অপোজিশন বলে গেছে, এটা আমার গভর্নমেন্ট, আমরা এই কথাটা আগে বলি নাই, এখন বললে সেটা আবার অন্য কোনো ভাবে হয় কিনা। তো অনেক কিছু আছে, বা প্রধানমন্ত্রী বলে নাই আমি এখন হঠাৎ করে বললে তোরা অর্ডার তুলতে পারে। ঠিক আছে, তো অনেক কিছু আছে যেটা তোমাকে মেনে চলতে হয়, বাড়োয়ারিতে না। আচ্ছা, পয়েন্ট গুলা নিয়ে হচ্ছে একটু কথা। যদি আমার কাছে মনে হয় যে পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজের চেয়ে পয়েন্ট অফ ইনফরমেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো অর্ডার খুবই সিম্পল। অর্ডার বেশ কিছু কারণে পড়ে যায়। তুমি যদি তোমার টিমের স্ববিরোধী কোনো কথাবার্তা বলো, ধরো ফর এক্সাম্পল সহজ বানানো যায়, তোমার প্রধানমন্ত্রী হয়তো বলছে যে হচ্ছে আমরা 2020 সালের মধ্যে হচ্ছে এই কাজটা করব, তোমার মন্ত্রী এসে বললো যে আমরা 2025 সালের মধ্যে এই কাজ করব। তো তখন তো তোমার প্রধানমন্ত্রী আর তোমার কথা তো মিললো না। আপনি সেটা স্ববিরোধিতা, তুমি এটা স্ববিরোধিতায় হচ্ছে অর্ডার করতে পারো। দেন হচ্ছে তোমার টাইম নিয়ে একটা কথা থাকে, টাইমের অতিরিক্ত হয়ে গেলে অর্ডার করা যায়, বাট এটা কখনো ছিল না, কারণ হচ্ছে এগুলো অনেক পুরানো নিয়ম। এগুলো আসলে এখন আসলে খাটে। পয়েন্ট অফ প্রিভিলেজের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে হচ্ছে তোমাকে কেউ অপমান করে কথা বললো, বা কেউ মিসকোট করলো তোমার কথা, তুমি হয়তো বলছো একটা, তোমার কথাটাকে বললো যে মাননীয় মন্ত্রী বলে গেছেন যে হচ্ছে আজকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে হচ্ছে দুর্বলতার জন্য এই কারণ দায়ী। মন্ত্রী আসলে বলে নাই বেচারা। মন্ত্রী হয়তো বা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য মূল কারণ হচ্ছে অমুক, তুমি বলছো তো, তখন সে বলতে পারে যে আমি এটা বলছি, সে এটা বলতেছে, আমার কথাবার্তার সাথে তার কথা মিল নেই, সে আমার কথা মিসকোট করছে, তার মানে হচ্ছে এটা কেউ বলছে। ওকে, তো এই পয়েন্ট গুলো আসলে এখন এতটা ইফেক্টিভ ইফেক্টিভ না যে তা না। ধরো ক্লোজ ডিবেট গুলোতে একটা দুইটা পয়েন্টের উপরে হার জিত নির্ধারণ হয়ে যায়। বাট জাজরা এখন আসলে খুবই স্ট্রাকচারাল ডিবেট বা হচ্ছে খুবই লজিক্যাল ডিবেট গুলো শুনতে বেশি পছন্দ করে, যেখানে পয়েন্ট অফ ইনফরমেশন সবচেয়ে ভাইটাল আমার কাছে মনে হয়। কারণ ধরো তোমার কোন স্পিকার খুব সুন্দর বক্তৃতা দিচ্ছে, তুমি তার বক্তৃতা খুব মনোযোগ দিয়ে শুনছো, যেটা আমরা করি, খুব মনোযোগ দিয়ে শুনতাম, এবং ও যে কথাটা বলতেছে ওই কথা দিয়ে
কেমনে করে ওরে ধরা যায় সেইটা বসে বসে হচ্ছে ওই গ্রাউন্ডে চিন্তা করতে। তুমি ২-৩ পয়েন্ট অফ ইনফরমেশন তোলার দরকার নেই। হ্যাঁ? তুমি একটা পয়েন্ট অফ ইনফরমেশন যেটাই তুলো সেটা যাকে তুলতেছ তার যেন অ্যান্সার দিতে খুব ঝামেলা হয়। বা সে যেন হচ্ছে অ্যান্সার দিতে গিয়ে একটু বিব্রত হয় যে আচ্ছা এই টপিকটা যে কথা বলবো এটা তো আমার টপিকে না, সেটা তো হচ্ছে ওদের টপিকে চলে যাচ্ছে। তো তখন তুমি একটা অ্যাডভান্টেজ পাও। আবার অনেকের একটা ধারণা থাকে যে কয়টা পয়েন্ট অফ ইনফরমেশন নিবে। তুমি পয়েন্ট অফ ইনফরমেশন একটা নিলেই এনাফ আমার কাছে মনে হয়, যদি তুমি এটা খুব ভালোভাবে অ্যান্সার দাও। তুমি ২ টাও নিতে পারো, ৩ টাও নিতে পারো। ঠিক আছে? এটা তোমার ইচ্ছা। বাট আমি বলব যে হচ্ছে একটা অবশ্যই নিবা। পারলে আরেকটা নাও। আর না হয়তো দরকার নেই। ঠিক আছে? তোমার টাইম নেই, তুমি একটা ইনফরমেশন সুন্দর এক্সপ্লেনেশন দিছো। মোর দেন এনাফ। ঠিক আছে? তো পয়েন্ট গুলো নিয়ে হচ্ছে এই। তো এই মোটামুটি হচ্ছে কথাগুলো। আহ ইন্ট্রোর মধ্যে আসলে এগুলাই। তোমরা এখন অনেক ডিবেট করার সুযোগ পাচ্ছ। আমরা যখন স্কুল লেভেলে ছিলাম, কলেজ লেভেলে ছিলাম, এত ফেস্ট হতো না। কিন্তু যে হতো, সেগুলো আসলে অনেক মজা, এনজয় করছি। সো ডিবেট আসলে অনেক এনজয়ের একটা জায়গা। নিয়মিত ডিবেট করো, প্র্যাকটিস করো। যদিও হচ্ছে সুযোগটা কম, অনলাইনে যদি পারো টিমটা আগে হচ্ছে একটু গুছায় নাও, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। যদি এটা গুছিয়ে নিতে পারো তাহলে অপোনেন্ট টিম গুলোর সাথে যেগুলো ডিএমসি তে আছে বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা বিভিন্ন মেডিকেল কলেজে আছে যদি পারো, কারণ আমাদের তো আসলে অনেক কাজ থাকে, আইটেম কার্ড অনেক কিছু আমাদের মেনটেন করতে হয়। তার মধ্যে যদি সময় পাও মাসে একদিন হয়তো একটা ডিবেট সেশন করলা, সপ্তাহে একদিন হয়তো একটা ডিবেট সেশন রাখলা, যেখানে হচ্ছে তোমরা তোমাদের ফেলো অপোনেন্ট আছে তাদের সাথে ডিবেট করলা। তো ওখান থেকে দেখবে যে আস্তে আস্তে হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর যারা হচ্ছে একটু হাঁটতেছো, ডিবেট হেরে যাচ্ছ, জিততেছো না, তাদের জন্য হচ্ছে 14টা ডিবেট, দুটো বাইরে গেছে, 14টা ডিবেট হেরেছি। হ্যাঁ, 6 থেকে শুরু করে 7 পর্যন্ত হেরেছি। 7-এ গিয়ে জিতেছি। প্রথম ফাইনাল আমার ছিল 7-এ। প্রথম চ্যাম্পিয়ন ছিলাম ক্লাস 8-এ। কিন্তু ক্লাস 8 ক্লাস 7 দিয়ে বিচার করলে হবে না। বিচার করতে হবে তখন আমার বিতর্কের বয়স হচ্ছে 3 বছর। আমি সেই এজে গিয়ে হচ্ছে জিতছি। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা এখন থেকে জেতা শুরু করতেছে। সুতরাং এই জিনিসটা তোমার জন্য ভালো। যারা জিততেছো না তাদের জন্য হয়তো ওই জিতাটা আরেকটু দূরে আছে। জাস্ট একটু এফোর্ট দিলেই হচ্ছে আরো 10-12টা ফেস, মানে তুমি যেহেতু এখন অনলাইনেই প্রচুর ফেস হচ্ছে, তুমি হয়তো আরো বেশ কয়েকটা ফেস করবে, তুমি হয়তো বা হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন দেখবে তুমিও জেতা শুরু করেছো। এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু না। এই মোটামুটি হচ্ছে ইন্ট্রো। আজকে ক্লাস না, বলবো যে একটা সেশন আর কি, আসলে ইন্ট্রোডাক্টরি সেশন। নেক্সট সেশন গুলো হচ্ছে হয়তো আরো ইনফরমেটিভ হবে। হয়তো ভাইয়ারা হচ্ছে আরো কিছু বলবে। আমি আসলে এই সেশনটা এই কারণে রাখছিলাম যেহেতু আমাদের প্রথম সেশন, একটা ইন্ট্রো দিয়েই শুরু হোক। বা তোমরা যদি হচ্ছে কোনো টপিকে হচ্ছে আলোচনা করতে চাও বা বলো যে ভাই আপনারা এই টপিকটাতে আলোচনা করেন, কারণ আজকে কোন টপিক নিয়ে আলোচনা করবো এরকম কোনো কিছু আসলে ফিক্স করা নাই, বললে হয়তো বা হচ্ছে আমরা একটু দেখে আসতাম যে এই টপিক নিয়ে আমরা একটা আলোচনা করি। তোমাদের যদি কোনো টপিক লাগে যে আমরা এই টপিক নিয়ে আলোচনা করলে ভাই ভালো হয়, সেটা হচ্ছে আপনারা আছে ওদেরকে জানাই দিবে যে ভাই আমরা এই টপিকে আলোচনা করতে চাই, তাহলে সেটা আমিই করি বা ভাইয়ারাই করি। যারাই সময় পায় তারা হচ্ছে করে দিবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আচ্ছা তোমাদের ভাইয়া, সবার সাথে কথা আর কি। ভাইয়া মানে ডিবেটের বেসিক নিয়ে কি আরো কিছু ডিসকাশন কি দরকার আছে ভাইয়া? মানে যেমন সংজ্ঞায়ন, ক্যারেক্টারাইজেশন এইসব ভাইয়া। যেমন ভাইয়া আমরা ভাইয়া গত কয়েকটা ডিবেটে ভাই একটা জিনিস সমস্যা ফেস করেছি, যে ভাইয়া এগুলা ক্যারেক্টারাইজেশন, রিক্যারেক্টারাইজেশন এই জিনিসটা কি, তারপরে ভাই সংজ্ঞায়নে যেমন এই সংসদের মধ্যে আমি কি রাখতে পারবো কি রাখতে পারবো না, আচ্ছা আচ্ছা এইসব আর কি ভাই। এখন আজকে আচ্ছা। আপনি না বলেন ভাই, পরবর্তীতে কি কোনোদিন আমরা ভাইয়াদেরকে বলবো যে ভাই এগুলো দিয়ে শুরু করেন, মানে হ্যাঁ হ্যাঁ এগুলোর জন্য হ্যাঁ, কি তো আরেকটা মানে আলাদা ক্লাস হলে ভালো হয় ভাইয়া এই সব কিছুর জন্য? দেখো, মানে হচ্ছে ভাইয়ারা যখন হচ্ছে তোমাদেরকে ক্লাস নিবে তখন তো হচ্ছে ভাইয়ারা বলে দিবে আর কি যে হচ্ছে মানে তোমরা হয়তো ভাইয়াদেরকে বলতে পারো যে ভাইয়া এই টপিকের উপর একটা ক্লাস হয়ে ভালো হয়।
তখন হয়তোবা ভাইয়ারা হচ্ছে এই টপিকের উপরে একটা ক্লাস দিলো। যেমন হচ্ছে ধরো সংজ্ঞায়ন কিভাবে হবে? ভাইয়ারা হয়তোবা বলল যে, "ভাইয়া ডেফিনিশন এর কিভাবে করব? ডেফিনিশন গুলো কিভাবে করা উচিত? কিভাবে সাজানো উচিত?" এটার উপরে একদিন একটা ক্লাস নেন। ভাইয়ারা একটা ক্লাস নিলো। তুমি হয়তোবা বললা যে, "ভাইয়া আমাদেরকে হচ্ছে বাংলাদেশের সরি শিক্ষা ব্যবস্থা নিয়ে হচ্ছে একটা ক্লাস নেন।" ভাইয়ারা হয়তোবা বলল, "আচ্ছা ঠিক আছে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ক্লাস নিচ্ছি।" হয়তো ভাইয়াদেরকে বলে যে, "ভাইয়া কোভিড তো অনেক হচ্ছে টপিক। কোভিড নিয়ে কিছু আলোচনা করো।" হয়তো কোভিড নিয়ে একটা আলোচনা করো। মানে তুমি যেই টপিক গুলা বলবা সেগুলো যদি ভাইয়াদেরকে বলে দাও যে, ভাইয়া আমরা এই টপিকটা হলে ভালো হইতো, তাহলে হয়তো ভাইয়ারা ওই টপিকটা নিয়ে আলোচনা করবে। ঠিক আছে? সো এটা ভাইয়াদেরকে বললে ভাইয়ারা করে দিবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ইনফো আপনাকে সেশন। অনেক থ্যাংক ইউ ভাই। আপনি ডিউটির মধ্যে আজকেও ডিউটি ছিল ভাই। এর মধ্যে কষ্ট করে আমাদের টাইম দিছেন ভাই। অনেক আসলে অনেক কৃতজ্ঞ ভাই আমরা আপনার কাছে। অ্যাকচুয়ালি হচ্ছে এই ধরনের ক্লাসগুলা হচ্ছে নিতে পারাটাও আসলে অনেক বড় একটা মজার জায়গা। কারণ এখানে আসলে অনেক এক্সপেরিয়েন্স শেয়ার হয়। হচ্ছে আমরা যতগুলো ডিবেট করছি আসলে আজকের কথাগুলো ওই ডিবেট গুলা নিয়েই ছিল। সো অ্যাকচুয়ালি আই এম অনার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে নেক্সট টাইমে হচ্ছে হয়তো পরে আবার দেখা হবে। আর ভাইয়ারা হয়তো এর মাঝে ক্লাস নেবে তোমাদের হয়তো সিরিয়াল ভাই, রনক ভাই, জাহিদ ভাই, ফজলে ভাই বা আমাদের সিনিয়র লেভেলের যারা আছেন তারা সবাই হয়তো বা ক্লাস নেবেন বা হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবেন। তো আশা করি ওই সেশন গুলো অনেক হেল্পফুল হবে। এবং আমরা যেহেতু এটা একটা ফ্যামিলির মতো, সো মনে হয় যে হচ্ছে ইনশাল্লাহ তোমরা যারা ডিবেটার আছো তাদের খুব বেশি টেনশন নেওয়ার কিছুই নেই যে হচ্ছে কিভাবে সামনের দিকে ডিবেট করবো। আপনাদের মতো অনেকেই আছে যারা অনেক আগে থেকে ডিবেট করো। তারা আমার মনে হয় যে হচ্ছে ওই যে প্রথম কথাটা বললাম টিম ফর্ম করে চেষ্টা করে যে হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে যেন ডিবেট করা যায়। কারণ অনেকদিন ধরে ডিএমসিডিসি ডিবেটে অনেক কিছুই জিততেছে না। এই জিনিসটা আসলে একটু খেয়াল রাখার দরকার ছিল। আমরা খুব বেশি রাখতে পারিনি কারণ আমাদের কাছে ওই ধরনের ডিবেটার কম ছিল। এখন যেহেতু আমাদের হাতে মোটামুটি কিছু ডিবেটার আছে, সো আমরা মনে হয় ওই জায়গাটাতে একটু ফোকাস দিতে পারি। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদেরকে ভাইয়া অনেক থ্যাংক ইউ কষ্ট ভাইয়া। দিয়েছি আজকে। না ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ।